আজকের ক্লাসে আমরা বিবি কুণ্ডু টেস্ট পেপার থেকে অ্যাকাউন্টেন্সির মডেল সেট নিয়ে চলে এসেছি। এই মডেল সেট থেকে সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করব, তার সাথে সাথে সমাধান এবং ব্যাখ্যা করার চেষ্টা করব এবং অল্টারনেটিভ কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের জানিয়ে দিই, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আগামী দিনে আরও মডেল সেট আসতে চলেছে। প্রথম প্রশ্ন, ভারতীয় অংশীদারি আইনের 4 নম্বর ধারা অনুযায়ী অংশীদার হচ্ছে একটি সম্পর্ক বা রিলেশন। 2, যে অংশীদার মূলধন সরবরাহ করে না কিন্তু কারবার পরিচালনায় অংশগ্রহণ করে তাদেরকে কি বলা হয়? কার্যকর অংশীদার বা ওয়ার্কিং পার্টনার। 3, 1932 সালের অংশীদারি আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? উত্তর হবে সীমিত দায়যুক্ত অংশীদারি ক্ষেত্রের জন্য প্রযোজ্য নয়। কেন? কারণ এর জন্য আলাদা করে আইন রয়েছে, ঠিক আছে? সীমিত দায়যুক্ত অংশীদারি আইন আলাদা করে তৈরি করা আছে। 4, কোনো অংশীদারি প্রতিষ্ঠানের ঝুঁকি বহন করে? উত্তর হবে অংশীদাররা স্বতন্ত্রভাবে এবং যৌথভাবে। এই কারণে অংশীদারি কারবারের দায় কিন্তু অসীম হয়। পরীক্ষায় এরকম প্রশ্নও পড়তে পারে যে অংশীদারদের দায় কী রকম? উত্তর হবে অসীম। কেন? তাদের যৌথভাবে এবং স্বতন্ত্রভাবে দায়বদ্ধ থাকতে হয়। 5-এর প্রশ্ন, চলতি হিসাবের জের সর্বদা কি হয়? ঠিক আছে, অংশীদারদের চলতি হিসাবের জের আমাদের ডেবিট হয়, ক্রেডিট হয় অথবা শূন্যও হতে পারে। 6, ABC লাভ ক্ষতি বন্টনের অনুপাত 5:4:1। সিকে গ্যারান্টি দেওয়া হয়েছে তার মুনাফার ভাগ 90,000 টাকার কম হবে না, অর্থাৎ সি 90,000 টাকা পাবে। এখন ঘাটতি হলে এ এবং বি 3:2 অনুপাতে বহন করবে। যদি মুনাফা 5 লাখ টাকা হয় তাহলে বিকে কত টাকা ঘাটতি বহন করতে হবে? দেখো, প্রথমে দেখতে হবে যে 5 লাখ টাকার সি কত পাচ্ছে। 5 লাখ টাকার সি পাচ্ছে 1/10 তাহলে 50,000 টাকা, কিন্তু সিকে গ্যারান্টি দেওয়া হচ্ছে 90,000 টাকা, তাহলে এখনও 40,000 টাকা ঘাটতি হচ্ছে। এবার 40,000 ঘাটতির এ দেবে 3/5 আর বি দেবে 2/5। যেহেতু এখানে বি চেয়েছে তাই দেখো আমি ডান দিকে লিখেছি 40,000 গুণিতক 2/5, 16,000 টাকা বি তাকে ঘাটতি হিসাবে দিতে হবে তার অংশ থেকে। 7, সঙ্গীতা একটি ফার্মের অংশীদার যিনি প্রতি ত্রৈমাসিক শুরুতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করেন। উত্তোলনের ওপর বছরে সুদের হার যদি 10% হয় এবং বছরের শেষে তাকে যদি মোট সুদের পরিমাণ 7,500 টাকা হয় তাহলে তার উত্তোলনের পরিমাণ কত ছিল? দেখো, কত টাকা করে তুলেছে সেটা বলা নাই, আমি ধরে নিয়েছি X টাকা করে সে তুলছে। আচ্ছা, সুদের হার কত? 10/100 টাকা, ঠিক আছে, অর্থাৎ 10% সুদের হার। এখন ত্রৈমাসিক মানে কি? কোয়ার্টারলি, ঠিক আছে। যে প্রথম কোয়ার্টারের শুরুতে যদি তোলে তাহলে তাকে 12 মাসের সুদ দিতে হবে। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে টাকা তুললে 9 মাসের, তার মানে 6 মাসের এবং 3 মাসের, এইভাবে তাকে সুদ দিতে হবে। সেই কারণে দেখো আমি একেবারে এক লাইনে সংক্ষিপ্তভাবে তোমাদের জন্য করে দিয়েছি যাতে পরীক্ষায় খুব তাড়াতাড়ি তোমরা আনসার বার করতে পারো। এক্স গুণিতক 10/100, 12 + 9 + 6 + 3/12, ঠিক আছে। তো এখন হবে 30/12। তো কাটাকুটি করে তোমার উত্তর বেরাবে 7,500 টাকা, অর্থাৎ আচ্ছা সরি, সেটা 7,500 টাকা তাকে সুদ দিতে হচ্ছে। তাহলে এখান থেকে তোমার যখন ক্যালকুলেশন করবে এক্সের মান বেরাবে তোমার 30,000 টাকা, ঠিক আছে। যে উত্তোলন সে প্রতি মাসে 30,000 টাকা করে তুলছিল। আচ্ছা, 8-এরটা দেখো, দাবি এবং যুক্তি। যে লাভ ক্ষতি বন্টনের হিসাব হলো একটি পর্যায়বৃত্ত হিসাব। এটা ঠিক। কেন? কারণ প্রত্যেক হিসাব বছরের শেষে লাভ ক্ষতি বন্টনের হিসাব খোলা হয়, ঠিক আছে। তাহলে দাবি এবং যুক্তি উভয় সত্য এবং যুক্তি হলো দাবির সঠিক ব্যাখ্যা। 9, কোনো লোকসান হলেও, দাবি বলছে লোকসান হলেও অংশীদার কর্তৃক ঋণের ওপর সুদ অবশ্যই দিতে হবে, এটা সত্য কথা। যুক্তি, কোনো অংশীদার কর্তৃপক্ষ ঋণের ওপর সুদ হচ্ছে মুনাফা থেকে ছাঁট, এটাও সত্য। দাবি এবং যুক্তি উভয় সত্য এবং যুক্তি দাবির সঠিক ব্যাখ্যা। 10-এর প্রশ্ন, জয়শিখা অ্যান্ড দীপশিখা দুজন অংশীদার তারা মূলধন যথাক্রমে 1,40,000 এবং 1,60,000 টাকা দিয়েছে। বছরে মূলধনের ওপর সুদ 10%। কারবারে মুনাফা যদি 6,000 টাকা হয় তাহলে মূলধনের সুদ কত হবে? ঠিক আছে, দেখো, তোমার 1,40,000 টাকা 10% করলে 14,000 টাকা সুদ হচ্ছে। 1,60,000 টাকা 10% করলে তোমার 16,000 টাকা সুদ হচ্ছে। তাহলে টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হয়ে যাচ্ছে? 30,000 টাকা। এখন দেখো, 30,000 টাকা কিন্তু প্রফিট হয় না, প্রফিট হয়েছে কারবারে মাত্র 6,000 টাকা। এখন 6,000 টাকা যদি কারবারে প্রফিট হয় টাকা থেকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 30,000 টাকা দিতে পারা যাবে না, ঠিক আছে। সেই কারণে ওই 6,000 টাকাটাকেই কী করতে হবে? তাদের মধ্যে ভাগ করতে হবে। সেই কারণে 6,000 টাকাটাকেই আমরা মূলধনের অনুপাতে ভাগ করে দিলাম 14/30 এবং 16/30, ঠিক আছে। অর্থাৎ 1,40,000 এবং 1,60,000 ছিল, ঠিক আছে। আরও ছোটো করলে করা যেত, কিন্তু আমরা 14/30 এবং 16/30 করেছি। তো একজন পাচ্ছে 2,800 টাকা, একজন পাচ্ছে 3,200 টাকা। অপশান ডি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। 11 দেখো, একটা স্তম্ভ মেলানো দিয়েছে, স্তম্ভ 1 এবং স্তম্ভ 2। অংশীদারদের পারিশ্রমিক ধারা নম্বর হচ্ছে 13 এতে উল্লেখ করা রয়েছে।
মূলধনের ওপর সুদ ধারা 13 বিতে উল্লেখ করা রয়েছে। অংশীদারদের ঋণের ওপর সুদ ধারা 13 সিতে করা রয়েছে। আর তোমার মুনাফার ভাগের অনুপাত 13 ডিতে উল্লেখ করা রয়েছে। কিন্তু এখানে অপশান ঠিক মতো পাওয়া যাচ্ছে না, বা সেই কারণে আমি হচ্ছে পাশে লিখে দিয়েছি। ঠিক আছে, এ এর সাথে তোমার হবে 3, বি এর সাথে হবে 2, আচ্ছা সি এর সাথে তোমার হচ্ছে কত, সি এর সাথে তোমার হচ্ছে 1 এবং ডি এর সাথে তোমার হচ্ছে 4। ঠিক আছে, 12। যদি গড় মুনাফা 90,000 টাকা হয় এবং নিট সম্পত্তি তোমার 5 লাখ টাকা হয়, স্বাভাবিক প্রতিদানের হার 12.12% হলে সুনামের মূল্য কত হবে? আচ্ছা দেখো, এখানে সুনাম কিসের করতে বলেছে? মূলধনায়ন পদ্ধতিতে। তাহলে তুমি ক টাকা ইনকাম করেছো? দেখো 90,000 টাকা তুমি প্রফিট করতে পেরেছো। তাহলে ইন্টু 100/12.5, তাহলে তোমার এখানে আনসার হচ্ছে 7,20,000। অর্থাৎ বাকিরা বা সকলে যদি 7,20,000 টাকা দেয় কারবারে, তাহলে 90,000 টাকা ইজিলি সে প্রফিট করতে পারে। কিন্তু তুমি তো 7,20,000 টাকা কারবারে ইনভেস্ট করোনি, তুমি করেছো 50,000 টাকা ইনভেস্ট করেছো, এই 5 লাখ টাকা। তাহলে তুমি 5 লাখ টাকা ইনভেস্ট করে 90,000 টাকা কামিয়ে ফেলেছো। ঠিক আছে, কিন্তু অন্যরা 7,20,000 টাকা যদি কারবারে ইনভেস্ট করে, তাহলে 90,000 টাকা কামাতে পারে। তাহলে তোমার এক্সট্রা কত, ক্যাপিটালাইজ মেথডে তোমার গুডউইল কত হচ্ছে? 7,20,000 মাইনাস 5 লক্ষ, তোমার উত্তর হচ্ছে 2,20,000। অপশান বি হয়ে যাচ্ছে তোমার সঠিক উত্তর। 13। যদি গড় মুনাফা 4 লক্ষ টাকা হয়, স্বাভাবিক মুনাফা 12%, বিনিয়োজিত মূলধনের পরিমাণ 24 লক্ষ টাকা হয়, তাহলে অধি মুনাফার কত? দেখো কারবার ইনভেস্ট আছে কত? 24 লক্ষ টাকা, তাহলে তার 12% কত? 2,88,000 টাকা। এটা হচ্ছে তোমার নর্মাল প্রফিট, মানে বাকিরাও যদি 24 লক্ষ টাকা ইনভেস্ট করে, তারাও 2,88,000 টাকা ইজিলি কামাতে পারবে। ঠিক আছে, যেহেতু নর্মাল রেট অফ রিটার্ন 12%। আচ্ছা, তুমি কামিয়েছো কত? 4 লাখ টাকা, তাহলে 4 লাখ থেকে 2,88,000 বাদ দিয়ে দাও, তাহলে 1,12,000 টাকা তোমার সুপার প্রফিট, তুমি এক্সট্রা কামাতে পেরেছো বাকিদের তুলনায়। 14। কোনো প্রতিষ্ঠানের সুনামের মূল্য চিরকাল থাকে না, ঠিক। সুনামের মূল্য হ্রাসকে অপচয় বলা হয়, ভুল। কেন? সুনামের মূল্য হ্রাসকে অবলোপন বলা হয়। ঠিক আছে, রিটার্ন অফ করা হয়। ঠিক আছে, কখনো ডেপ্রিসিয়েটেড করা হয় না। ঠিক আছে, অপশান এ হচ্ছে সত্য এবং বি হচ্ছে তোমার মিথ্যা। 15 প্রশ্ন। 15 প্রশ্নে দেখো একটা স্তম্ভ মেলানো রয়েছে যে কৃত সুনাম। কৃত সুনাম হচ্ছে ক্রয় প্রতিদান নিট সম্পত্তি, ক্রয় প্রতিদানের নিট সম্পত্তি। স্বয়ংসিষ্ট সুনাম, স্বয়ংসিষ্ট সুনাম কি? যেটি উদ্বর্তপত্রে দেখানো হয় না, যেহেতু আমাদের AS 26 অনুযায়ী আমাদের সেলফ জেনারেট গুডউইলকে উদ্বর্তপত্রে দেখানো হয় না। আচ্ছা, অপশান এ যেটা বললাম কৃত সুনাম, এখানে দেখো ইংরেজিটা একটু আলাদা আছে এবং লেখাটা একটু আলাদা আছে। ঠিক আছে, বাংলা লেখাটা, তো বাংলা লেখাটা তোমার ক্রয়ের প্রতিদান মাইনাস নিট সম্পত্তি হবে, ইংরেজিটা ঠিকই আছে। ঠিক আছে। আচ্ছা, সি ভারযুক্ত গড় মুনাফা ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী ঝোঁক দেখা যায়, আর অতি মুনাফা হচ্ছে গড় মুনাফা মাইনাস স্বাভাবিক মুনাফা। এখানে তুমি অপশান পেয়ে যাবে, অপশান এ হয়ে যাচ্ছে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, 1-এর সাথে 3, বি এর সাথে 1, সি এর সাথে 2, আর ডি এর সাথে তোমার 4। ঠিক আছে। ওপিসি, ওপিসির ফুল ফর্ম কি? ওয়ান পার্সন কোম্পানি। স্মারকলিপি পরিবর্তনের জন্য অনুমোদনের প্রয়োজন হয়। আচ্ছা, স্মারকলিপিকে কোম্পানির, প্রথমেই বলে দিচ্ছি, সংবিধান বলা হয়। স্মারকলিপি ছাড়া কোনো কোম্পানি তৈরি করা যায় না। আচ্ছা, স্মারকলিপি হচ্ছে যদি চেঞ্জ করতে হয়, তাহলে কোম্পানির নিবন্ধকের কাছে তোমাকে অনুমোদনের প্রয়োজন হবে। ঘরোয়া কোম্পানি কখন কাজ শুরু করতে পারে? ঘরোয়া কোম্পানি মানে কি? প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানি নিবন্ধন হয়ে গেলেই, রেজিস্ট্রি হয়ে গেলেই কাজ শুরু করে দিতে পারে, এর জন্য অনুমতি নেওয়ার জন্য কোনো অপেক্ষা করতে হয় না। 19। দাবি এবং যুক্তি। ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে বিবরণপত্র প্রকাশ করতে হয় না, ঠিক। কেন? ঘরোয়া কোম্পানি জনগণের কাছে শেয়ার এবং ঋণপত্র বিক্রি করার জন্য আমন্ত্রণ জানাতে পারে না, ঠিক। ঠিক আছে, তাহলে ঘরোয়া কোম্পানি যখন শেয়ার এবং ঋণপত্র জনসাধারণের কাছে আমন্ত্রণ জানাতে পারে না, তখন তাহলে পত্রেরও প্রয়োজন হবে না, আমন্ত্রণ জানানোর বিষয়টাও প্রয়োজন হবে না। ঠিক আছে, তো দাবি এবং যুক্তি উভয়ই সত্য এবং সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এরপর চলে যাবো আমরা 20 প্রশ্নে। কোনো কোম্পানি ড্যাশ শেয়ার ব্যতীত তার ড্যাশ শেয়ার বিলি করতে পারে না। উত্তর হবে শোয়েড শেয়ার ব্যতীত অবহারে শেয়ার বিলি করতে পারে না। শোয়েড শেয়ার কি? কোম্পানি যারা কর্মচারী রয়েছে তাদেরকে ডিসকাউন্টে কোম্পানি শেয়ার দেয়। ধরো একটা শেয়ারের দাম 100 টাকা, কোম্পানি তার কর্মচারীদেরকে সেটা 90 টাকাতেও দিতে পারে। কর্মচারীদের জন্য ডিসকাউন্ট দিতে পারে, কিন্তু এই কর্মচারী বাদ বাদ দিয়ে যদি অন্য কোনো শেয়ার ইস্যু করে, তাহলে তারা ডিসকাউন্ট দিতে পারে না। ঠিক আছে। 21-এ দেখো স্তম্ভ মেলাও রয়েছে। গৃহীত মূলধন বা সাবস্ক্রাইব ক্যাপিটাল তোমার কি হবে? পার্ট অফ ইস্যুড ক্যাপিটাল। আচ্ছা, সংরক্ষিত মূলধন তোমার কি হবে? অতলবী মূলধনের অংশ। আচ্ছা, তলবী মূলধন কি হবে? গৃহীত মূলধনের একটি অংশ। আর বিলিযোগ্য মূলধন হবে তোমার অনুমোদিত মূলধনের একটি অংশ। তাহলে এখানে তোমার অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 1-এর সাথে 3, বি এর সাথে 4, সি এর সাথে 2 এবং ডি এর সাথে 1।
পিসিডির সম্পূর্ণ নাম কি দেখো, পিসিডির সম্পূর্ণ নাম এখানে দেয়া নেই, বা দেয়া থাকলেও হয়তো একটু মিস্টেক আছে, পার্টলি কনভার্টেবল ডিবেঞ্চার, ঠিক আছে, এটা তুমি মনে রাখবে, এখানে তোমার ওই কনভার্টেবল কথাটি উল্লেখ নেই। 23 দেখো একটা অঙ্ক দিয়েছে, এবিসি কোম্পানি 3 লাখ টাকার আসবাবপত্র কিনেছে এবং 1,40,000 টাকা নগদে প্রদান করে দিয়েছে, তাহলে এখনো কত টাকা বাকি রয়েছে? 1,60,000 টাকা। এবারে কি করছে, এই অবহারে কথাটা তোলায় দেখো আমি দাগ দিয়েছি, এটা অবহারে হবে না, অধিহারে হবে, দেখো ইংরেজিতেও আমি দাগ দিয়েছি অ্যাট এ প্রিমিয়াম, বাংলাতে মিস্টেক হয়েছে, ঠিক আছে। এটা অধিহারে 25% অধিহারে 100 টাকা মূল্যের 7% ঋণপত্র বিলি করে, তাহলে ঋণপত্রের সঙ্গে কত হবে দেখো, আমি তোমার বাঁ দিকে করেছি যে 1,60,000 টাকা এখনো বাকি আছে, দিতে হবে, কিন্তু কোম্পানি বলছে আমি 1,60,000 টাকা দিতে পারবো না, 100 টাকার ডিবেঞ্চার আমি 125 টাকায় তোমাকে দেবো, যতগুলো ডিবেঞ্চার হবে দিয়ে দেবো। তাহলে এক একটা ডিবেঞ্চারের জন্য কোম্পানি ক টাকা নিচ্ছে? 125 টাকা। তাহলে 1,60,000কে 125 দিয়ে ভাগ করলে তোমার 1,280টা ডিবেঞ্চার দিতে হবে কোম্পানিকে। 24 একই রকম জিনিস, রোহান এলটিডি 10% অবহারে 50 টাকার 2,000টি 10% ঋণপত্র বিলি করলো। আর ঋণপত্রগুলি 5 বছর পর 15% অধিহারে পরিশোধযোগ্য, এক্ষেত্রে ঋণপত্র বিলির ক্ষতি কত হবে? ঠিক আছে, দেখো প্রথমত কি হচ্ছে যে 10% ডিসকাউন্টে দিচ্ছে, সেই সময় একটা ক্ষতি হচ্ছে, আবার 5 বছর পর 15% অধিহারে পরিশোধ করবে, তখনও 15% ক্ষতি হবে, তাহলে 25% ক্ষতি হচ্ছে। এখন ডিবেঞ্চার কত আছে? 2,000 ডিবেঞ্চার 50 টাকা করে, তাহলে 1,00,000 টাকার ডিবেঞ্চার আছে এবং 25% ক্ষতি হচ্ছে, তাহলে 25,000 টাকা টোটাল ক্ষতি হচ্ছে। 25 বিবৃতি এ আর বিবৃতি বি, ঋণপত্র ইকুইটি শেয়ারে রূপান্তর করা যায়, ঠিক। ঋণপত্র অগ্রাধিকার শেয়ারে রূপান্তর করা যায় না, এটা হচ্ছে ভুল, ঠিক আছে। এ সত্য এবং বি হচ্ছে মিথ্যা, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এরপর চলে যাব 26-এর প্রশ্নে, এদের মধ্যে কোনটি শেয়ার হোল্ডারদের তহবিলের অংশ নয়? উত্তর হবে অমীমাংসিত আবন্টনের শেয়ারের আবেদন অর্থ। 27 চলতি বছরে প্রস্তাবিত লভ্যাংশ, ঠিক আছে, যে ডিভিডেন্ড যদি ঘোষণা করে দেওয়া হয়, সেই ঘোষণা করে দেওয়ার পর লভ্যাংশ যদি প্রদান করা না হয়, সেটি চলতি দায় হিসাবে আমাদেরকে গণ্য করতে হবে। 28 কোনো কোম্পানি উদ্বর্তপত্রে যে শিরোনামে অধীনে ক্যাশ ক্রেডিটকে দেখানো হয়, ক্যাশ ক্রেডিটকে স্বল্পমেয়াদী ঋণের হিসাবে দেখানো হয়, শর্ট টার্ম বোরোয়িংয়ের মধ্যে দেখানো হয়। 29 নিচের কোনটি বিষম সেটি নির্বাচন করো, ঠিক আছে। দেখো মজুদ সম্ভার হচ্ছে তোমার ইনভেন্টরিজ, এটা হচ্ছে তোমার সম্পত্তির মধ্যে পড়ছে, নগদ এবং নগদ সমতুল্য এটাও তোমার সম্পত্তির মধ্যে পড়ছে, ঠিক আছে। স্বল্পমেয়াদী ঋণ বা অগ্রিম ঋণ এটা তোমার দায়ের মধ্যে পড়ছে, আর লাস্টেরটা দেখো চলতি সম্পত্তি, তাহলে কিন্তু ইংরেজিটা আবার ভুল দেওয়া রয়েছে, কারেন্ট লায়াবিলিটি, ইংরেজিটা তোমার কারেন্ট অ্যাসেট দেওয়া উচিত ছিল, ঠিক আছে। যদি তোমার এটা কারেন্ট অ্যাসেট হয়, তাহলে দেখো এ, বি এবং ডি এই তিনটেই সম্পত্তির মধ্যে পড়ছে, সিটা কিন্তু দায়ের মধ্যে পড়ছে, সেই কারণে সি হতে পারে। আর যদি এটা কারেন্ট লায়াবিলিটি হয়, তাহলে কিন্তু কোনো উত্তরই তোমার মিলবে না, ঠিক আছে। এটা যদি কারেন্ট অ্যাসেট হয়, তাহলে এ, বি, ডি সবগুলোই সম্পত্তি, শুধু সি হচ্ছে তোমার দায়ের মধ্যে পড়ছে। আচ্ছা 30-এর প্রশ্ন, চলতি অনুপাত কি? চলতি অনুপাত হচ্ছে একটা তরলের অনুপাত বা লিকুইডিটি রেশিও। আচ্ছা চলতি অনুপাতের মান হচ্ছে 1.4:1, কার্যকারী মূলধন 1,32,000 হলে চলতি দায় কত? দেখো তোমাকে ধরে নিতে হবে যে কারেন্ট অ্যাসেট 1.4x আর কারেন্ট লায়াবিলিটি 1x, এটা মাইনাস করলে কি হবে, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করলে ওয়ার্কিং ক্যাপিটাল হবে। ডান দিকে করেছি 0.4x সমান 1,32,000, এক্সের মান হবে 3,30,000, অর্থাৎ চলতি দায় হচ্ছে 3,30,000। একই রকমভাবে চলতি সম্পত্তি বললে 3,30,000কে আবার 1.4 দিয়ে গুণ করতে পারো। 32 যদি শেয়ার মূলধন 3,00,000 টাকা হয়, ঋণপত্র 4,00,000 টাকা হয়, সঞ্চিত তহবিল 1,50,000, লগ্নিপত্র 2,30,000 হয়, প্রাথমিক খরচ 50,000, তাহলে শেয়ার হোল্ডার ফান্ড বা ইকুইটি কত? ইকুইটির মধ্যে কী কী থাকবে প্রথমে বলে দিচ্ছি, তোমার থাকবে শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ ফান্ড এবং তা থেকে তোমার ফিকটিটিয়াস অ্যাসেট বাদ যাবে, ঠিক আছে। তাহলে তোমার 3,00,000 প্লাস 1,50,000 4,50,000, তা থেকে 50,000 বাদ দিলে উত্তর হবে 4,00,000 টাকা হচ্ছে প্রোপাইটরি ফান্ড বা ইকুইটি ফান্ড, ঠিক আছে। 33 মালিকানা অনুপাত ড্যাশ ও ড্যাশের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। প্রোপাইটরি রেশিও তোমার হচ্ছে টোটাল অ্যাসেট এবং শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করে, অপশান বি হবে সঠিক উত্তর। আচ্ছা 34 ঋণপত্র পরিশোধ চলতি অনুপাতকে প্রভাবিত করে, এটা ঠিক কেন? কারণ যখন আমি ঋণপত্র পরিশোধ করব, তখন আমার ক্যাশ ব্যালেন্স অথবা ব্যাঙ্ক ব্যালেন্স কমে যাবে, তাহলে ক্যাশ ব্যালেন্স এবং ব্যাঙ্ক ব্যালেন্স কমে গেলে কারেন্ট অ্যাসেট কমবে, কারেন্ট অ্যাসেট কমলে আমার কারেন্ট রেশিও চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তাহলে প্রথমেরটা হচ্ছে ঠিক। তারপর একটা ঋণপত্র পরিশোধ দেনা মালিকানা অনুপাতকে হ্রাস করে, এটাও ঠিক কেন? ঋণপত্র যখন পরিশোধ করব, তখন আমার ডেপ্ট কমে যাবে বা লং টার্ম ডেপ্ট কমে যাবে, তখন দেনা মালিকানা অনুপাতও কিন্তু একটা প্রভাব পড়বে, তাহলে এ এবং বি উভয়ই তোমার হচ্ছে সত্য। 35 স্তম্ভ 1 এবং স্তম্ভ 2, সুদরক্ষার নিরাপত্তা অনুপাত এটা হবে তোমার সচ্ছলতার অনুপাত, কার্যকরী মূলধনের অনুপাত হবে চলতি অনুপাত,
স্থায়ী সম্পত্তি আবর্তনের অনুপাত হবে কার্যকর অনুপাত, আর কার্যনির্বাহী অনুপাত হবে মুনাফাযোগ্যতার অনুপাত। অপশন সি হবে তোমার সঠিক উত্তর। এর সাথে 3, বি এর সাথে 4, সি এর সাথে 2 এবং ডি এর সাথে 1। আচ্ছা দেখো, এখানে তোমার একটা গল্প দেওয়া রয়েছে, বা তোমাকে বলতে পারো স্টোরি বেস বা কেস বেসড অঙ্ক। কারেন্ট রেশিও দেওয়া আছে 2.4:1, কুইক রেশিও দেওয়া আছে 1.6:1, টোটাল অ্যাসেট টু ডেপ্ট 4.5:1, ওয়ার্কিং ক্যাপিটাল 3,50,000, প্রিপেড এক্সপেন্সেস 40,000, টোটাল অ্যাসেট 9 লক্ষ, ব্যাঙ্ক ওভারড্রাফট হচ্ছে কোনো নেই। ঠিক আছে, এখানে 36 থেকে 40 5টা প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো 5টা প্রশ্নের অঙ্ক আমি ক্লিয়ারভাবে তোমাদের করে দিয়েছি। ঠিক আছে, তবে এখানে বলছি এখানে মধ্যে তোমার 5টার মধ্যে 3টে আনসার মানে মিলছে, কিন্তু 2টো মিলছে না। ঠিক আছে, না মিললেও অঙ্ক ঠিক আছে। ঠিক আছে, তোমরা খাতায় করে নিও। দেখো এখানে কি করেছি, তা প্রথমে আমি টুকে নিয়েছি যে কারেন্ট রেশিও কত রয়েছে 2.4:1, কুইক রেশিও 1.6, টোটাল অ্যাসেট টু ডেপ্ট 4.5:1, ওয়ার্কিং ক্যাপিটাল 3,50,000, প্রিপেড এক্সপেন্সেস 4 লক্ষ, ব্যাঙ্ক ওভারড্রাফট কোনো নেই। তাহলে দেখো আমি প্রথমেই সূত্র লাগিয়েছি কারেন্ট রেশিও, মনে করেছি যে কারেন্ট অ্যাসেট হচ্ছে 2.4x এবং কারেন্ট লাইবিলিটি 1x। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কী করে পাবো, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে 2.4x মাইনাস 1x, তাহলে 1.4x। এখন কারেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল তোমার অঙ্কে দেওয়া রয়েছে 3,50,000, তাহলে আমি লিখতেই পারি 1.4x সমান 3,50,000, x সমান তোমার কত হচ্ছে 2,50,000। তাহলে কারেন্ট লাইবিলিটি কত হচ্ছে, কারেন্ট লাইবিলিটি 2,50,000, আর কারেন্ট অ্যাসেট হচ্ছে তোমার হচ্ছে 2.4কে আবার 2,50,000 গুণ করলে এটা 6 লক্ষ হবে, এটা 60,000 হয়ে গেছে 6 লক্ষ। তাহলে কারেন্ট লাইবিলিটি তোমার 2,50,000 এবং কারেন্ট অ্যাসেট তোমার 6 লক্ষ। তাহলে এখানে দুটো উত্তর দেখো, প্রথমে পেয়ে গেলাম 36এরটা কারেন্ট অ্যাসেট তোমার 6 লক্ষ হবে, আর কারেন্ট লাইবিলিটি হবে 2,50,000, কিন্তু 2,50,000 কোনো অপশানে নেই, অর্থাৎ 37এরটা অপশান নেই, কিন্তু তোমার 2,50,000ই হবে। ঠিক আছে, এবার চলে এসেছি 38, 39, 40, যে স্টক বার করতে হবে, লং টার্ম ডেপ বার করতে হবে, আর শেয়ার হোল্ডার ফান্ড। ঠিক আছে, এর জন্য আমরা ইউজ করব কাকে, কুইক রেশিওকে। দেখো ডান দিকে কুইক রেশিওকে আমরা ব্যবহার করেছি, যে কুইক রেশিও আছে 1.6:1। এখন কুইক রেশিওর সূত্র কি, কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক মাইনাস প্রিপেড এক্সপেন্সেস, আর নিচে কী হবে কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাঙ্ক ওভারড্রাফট। কারেন্ট অ্যাসেট আমরা পেয়ে গেছি 6 লক্ষ, স্টক আমরা মাইনাস করেছি, আর প্রিপেড এক্সপেন্সেস অঙ্কে দেওয়াই রয়েছে 40,000। ঠিক আছে, আর নিচে কারেন্ট লাইবিলিটি পেয়েছি 2,50,000, 1.6:1। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি পেলাম, 5,60,000 মাইনাস স্টক সমান 4 লাখ। তাহলে স্টক সমান 1,60,000। 38এর উত্তরটাও দেখো মিলল। ঠিক আছে, 38এর এ হবে স্টকের পরিমাণ তোমার 1,60,000। তাহলে তুমি বুঝতেই পারছো কারেন্ট লাইবিলিটির উত্তরটা ভুল আছে, কারণ কারেন্ট লাইবিলিটি 2,50,000 না হলে স্টকের উত্তরটা মিলবে না। ঠিক আছে, তাহলে 3টে প্রশ্ন তোমার হয়ে গেল। এবার তোমার দরকার কি, লং টার্ম ডেপ্ট আর হচ্ছে তোমার শেয়ার হোল্ডার ফান্ড। এখন লং টার্ম ডেপ্ট কী করে পাবো, তার জন্য আমরা ইউজ করবো টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিওকে। ঠিক আছে, দেখো ডান দিকে আমরা ইউজ করেছি টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও 4.5। ঠিক আছে, টোটাল অ্যাসেট কত অঙ্কে দেওয়া রয়েছে 9 লাখ, নিচে দিয়েছে টোটাল ডেপ্ট 4.5। তাহলে টোটাল ডেপ্ট বা লং টার্ম ডেপ্ট কত দিয়েছি, 9 লক্ষ বাই 4, অর্থাৎ 2 লক্ষ। ঠিক আছে, কিন্তু আনসারে তোমার কিন্তু এইটা দেওয়া নেই 2 লক্ষ টাকাটা কিন্তু। আচ্ছা তোমার এখানে আছে, ঠিক আছে দাঁড়াও, এখানে 39এরটাও আছে, লং টার্ম ডেপ্ট তোমার কত হচ্ছে 2 লক্ষ টাকা। ঠিক আছে, এখানে কারেন্ট লাইবিলিটিকে ধরিনি। ঠিক আছে, শুধুমাত্র লং টার্ম ডেপ্টকেই আমরা ধরেছি, তার সঙ্গে কারেন্ট লাইবিলিটি কোনো যুক্ত নেই। আচ্ছা, এবারে ইকুইটি করার জন্য তোমাকে একটা ছোটো ব্যালেন্স শিট করতে হবে। দেখো ছোটো ব্যালেন্স শিট কী করেছি, যে অ্যাসেট তোমার কত রেখেছি, ফিক্স অ্যাসেট তোমার আছে 3 লাখ, আর কারেন্ট অ্যাসেট 6 লাখ। আচ্ছা ফিক্স অ্যাসেট আমি কোথা থেকে পেলাম, কারণ কারেন্ট অ্যাসেট তো আমার আগেই 6 লাখ বেরিয়েছিল, টোটাল অ্যাসেট 9 লাখ বলাই রয়েছে অঙ্কে। ঠিক আছে, সেই কারণে ফিক্স অ্যাসেটটা আমি 3 লাখ করলাম। এবার লাইবিলিটির দিকে চলে এসো, কারেন্ট লাইবিলিটি তোমার 2,50,000, এটা কোথা থেকে পেয়েছিলাম, ওই যে ওয়ার্কিং ক্যাপিটাল ছিল। দেখো কারেন্ট অ্যাসেট 6 লাখ এবং কারেন্ট লাইবিলিটি 2,50,000, মাইনাস করলে তোমার ওই কারেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল 3,50,000 হবে। তো কারেন্ট লাইবিলিটি আমাদের আগেই বেরিয়ে গিয়েছিল 2,50,000, লং টার্ম ডেপ্টও আমাদের বেরিয়ে গেছে 2 লাখ। তাহলে বাকি যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে ইকুইটি হচ্ছে 4,50,000, কিন্তু 4,50,000 তোমার আনসারে নেয়। ঠিক আছে, তো এখানে তোমার হচ্ছে এটা হবে ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড, যেটা তোমার হবে 4,50,000 টাকা। তো আজকে আমরা এই 40টা প্রশ্ন সমাধান করলাম, পরের ক্লাসে মডেল সেট 4 নিয়ে চলে আসবো। ঠিক আছে, আজকের জন্য এতটাই, ধন্যবাদ।